যে কোনো মুহূর্তে অশান্তির আগুন জ্বলতে পারে বাংলাদেশে। ঢাকা সহ দেশের সর্বত্র অস্থির পরিস্থিতিতে অশান্তির আশঙ্কা। বাংলাদেশের ব্যবসায়ীদের হত্যার অভিযোগ শওকত আজিজের। দেশজুড়ে বন্ধ হচ্ছে একের পর এক টেক্সটাইল মিলস। প্রতিদিন নতুন করে বেকার হচ্ছেন হাজার হাজার মানুষ। বাংলাদেশ থেকে মুখ ফিরিয়েছে দেশি বিদেশি বিনিয়োগকারীরা। গত কয়েক মাসে কোনো বিনিয়োগ আসেনি বাংলাদেশে। এবার বিক্ষোভে পথে নেমেছে বাংলাদেশের সরকারি কর্মচারীরা। ইউনূসের নয়া আইন বাতিলের দাবিতে সরব সরকারি কর্মীরা। রাজস্ব কর্মীরা দুদিন ধরে কাজ না করায় পরিস্থিতি ঘোরানো হচ্ছে। ৩ দফা দাবিতে আজ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে শিক্ষকরা। বাংলাদেশে ক্রমেই আক্রোশ বাড়ছে ইউনূসের বিরুদ্ধে। ইউনূসের দেশ থেকে পালানোর সময়ের অপেক্ষা। যে কোনো মুহূর্তে অশান্তির আগুন জ্বলতে পারে বাংলাদেশের সম্ভাবনা ইতিমধ্যেই তৈরি হয়েছে। দেশি বিদেশি বিনিয়োগকারীরা তারা ইতিমধ্যেই বাংলাদেশ থেকে মুখ ফিরিয়েছেন। প্রতিদিন নতুন করে বেকার হচ্ছেন হাজার হাজার মানুষ। দেশ জুড়ে বন্ধ হচ্ছে একের পর এক টেক্সটাইল মিলস। ঢাকা সহ দেশের সর্বত্র অস্থির পরিস্থিতিতে অশান্তির আশঙ্কা রয়েছে। বাংলাদেশের ব্যবসায়ীদের হত্যার অভিযোগ শওকত আজিজের। এডিটর ভাস্কর দত্ত রয়েছেন টেলিফোন লাইনে। ভাস্কর, যে কোনো মুহূর্তে অশান্তির আগুন জ্বলতে পারে বাংলাদেশে। ইউনূসের দেশ থেকে পালানোর সময়ের অপেক্ষায় সম্ভাবনা কেন তৈরি হলো? দেখো, খুব প্রাসঙ্গিকভাবে যেটা বলতে হচ্ছে যে গত দুদিন ধরে মোহাম্মদ ইউনূসের সামনে যে এক নয় একাধিক যে প্রতিবন্ধকতার ছবিটা তৈরি হয়েছে, সেই ছবি থেকে বা সেই অবস্থা থেকে ইউনূস বেরিয়ে আসতে পারবে কিনা সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তার কারণ তারই প্রেস সচিব শফিকুল আলম তিনি যে বিবৃতি পেশ করেছেন সেখান থেকেই অনুমান করা যায় যে বিষয়টা কতটা গুরুতর এবং কোন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। শফিকুল আলম পরিষ্কার তিনি জানাচ্ছেন যে দেশের ভেতরে এবং বাইরে যুদ্ধের মতন পরিস্থিতি তৈরি হয়েছে এবং যা আমাদের খুব খারাপ অবস্থায় নিয়ে যাচ্ছে এবং সবকিছু ভেঙে পড়েছে। আমাদের আবার দাসত্বের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এটা মন্তব্য যে কেউ করছে না, এটা মন্তব্য করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। খুব স্বাভাবিকভাবেই এই বিবৃতি যে মোহাম্মদ ইউনূসের বিবৃতি এটা বলা যায়। সুতরাং মোহাম্মদ ইউনূস এর আগে আমরা তাকে দেখেছি মুখোশ পরে নাটক করতে ইস্তফা দেওয়ার, তারপরে আবার ঘুরে গিয়ে তিনি চেয়ারে বসেছেন। কিন্তু চেয়ারে বসে তিনি উপলব্ধি করছেন যে চেয়ারের চারিপাশটাতেই শুধু কাঁটায় ভর্তি এবং সেই কাঁটার খোঁচায় একের পর এক তিনি বিদ্ধ হতে শুরু করেছেন। তার কারণ এই মুহূর্তে বাংলাদেশের প্রথমত আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ অবস্থায় গিয়ে পৌঁছেছে। ভারতের তরফ থেকে যে শর্তগুলো আরোপ করা হয়েছে ব্যবসা বাণিজ্যে, তাতে করে বাংলাদেশের সবচেয়ে বড় যে শিল্প বিষয় অর্থাৎ টেক্সটাইল শিল্প একেবারে ভেঙে পড়েছে। একাধিক টেক্সটাইল কোম্পানি ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। প্রতিদিন হাজার হাজার বেকার নতুন করে বেকার। এদিকে একদিকে যখন শিল্পের এই অবস্থা, নতুন কোনো বিনিয়োগ নেই, ঠিক তখন আমরা গতকাল থেকে দেখলাম যে সরকারি কর্মচারীরা তাদের নতুন যে নিয়ম, বেতনের নিয়ম হয়েছে তার প্রতিবাদে তারা পথে নেমেছেন এবং লাগাতার গতকালের পর আজকেও তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং টানা 2 দিন 3 দিন ধরে রাজস্ব বিভাগের কর্মীরা এই আন্দোলন সংগঠিত করার ফলে রীতিমতো প্রভাব পড়েছে বাংলাদেশের অর্থনীতিতে এবং যা সামলে ওঠা ইউনূসের পক্ষে দুষ্কর বিষয় হয়ে উঠছে। সেই কারণেই তার প্রেস সচিব বলতে বাধ্য হচ্ছেন যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে ঘরে বাইরে। বাইরের যুদ্ধের সামনা বাংলাদেশ কবে করবে, কিভাবে করবে সেটা অন্য বিষয় তা না, কিন্তু ঘরের যুদ্ধটা তৈরি হয়েছে সেই যুদ্ধটা কি করে সামাল দেবে এখন সেটাই সবচেয়ে বড় ব্যাপার। তোমাকে জানিয়ে রাখি, আজ থেকে একদিকে যখন এই আন্দোলনে সংগঠিত হয়েছে, ঠিক তেমনি আজ থেকে বাংলাদেশের প্রাইমারি শিক্ষকরা তারা অনির্দিষ্ট বিরতিতে যাচ্ছে। তাদেরও বেতন সহ 3 দফা দাবি রয়েছে। সুতরাং একদিকে সরকারি কর্মচারীদের ধর্মঘট লাগাতার কর্মসূচি, যার জেরে পুরো সিস্টেমটা ভেঙে যাচ্ছে। অন্যদিকে শিক্ষকদের কর্মবিরতিতে কোনো
শিক্ষা ব্যবস্থা ভেঙে যাচ্ছে, এবং উল্টোদিকে শিল্পের ব্যবস্থা, সেখানে নতুন বিনিয়োগ নেই, একের পর এক কারখানা বন্ধ হচ্ছে, ফলে শিল্পের জায়গাটা ভেঙে যাচ্ছে। ফলে এই মুহূর্তে বাংলাদেশের এক চরম অস্থিরতা তৈরি হয়েছে। এর মধ্যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর তরফ থেকে কিন্তু উল্লেখযোগ্যভাবে মন্তব্য করা হচ্ছে। বিশিষ্ট ব্যবসায়ী সম্প্রদায়ের নেতা শওকত আজিজ তিনি বলছেন যে 1951 ছিল, এখন এই মুহূর্তে দেশের ব্যবসায়ীদের ঠিক সেইভাবেই হত্যা করা, অর্থাৎ এটাকে খুন তিনি বলছেন না, হচ্ছে ব্যবসায়ীরা তাদের ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে এবং নতুন নিয়োগ নেই, ব্যবসা শ্রীবৃদ্ধি ঘটাতে দুরস্ত, ছোট মাঝারি শিল্পগুলো ক্রমান্বয়ে বন্ধ হচ্ছে এবং তার ফলে ব্যবসায়ীরা কিন্তু মানে কেউ কেউ মত বিশেষজ্ঞ মহলের। সাহানা। বেশ ভাস্কর, একটু সঙ্গে থাকো। অন্যদিকে বাংলাদেশের নির্বাচন এবং পাশাপাশি যে আওয়ামী লীগ ইস্যুতে কি বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, শোনাবো আপনাদের। আমি প্রফেসর ইউনূসকে কোট করছি, উনি যেটা বলেছেন, আমরা বড় যুদ্ধাবস্থার ভিতরে আছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে ডিস্টাবিলাইজ করার জন্য যত রকমভাবে পারে চেষ্টা করছে, এটা থেকে আমাদের রক্ষা করতে হবে। তারা কিছুতেই মেনে নিতে পারছে না। বিভাজন থেকে আমাদের উদ্ধার পেতে হবে, ঐক্যমত থাকতে হবে। আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে আমরা যতটুকু দাঁড়াতে পেরেছি এটা যেন সামনের দিকে যায়। সবাই একসঙ্গে বসাতে উনি বলছেন যে আমি মনে সাহস পেলাম। সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি অপরাধী অনুভব করব। আজকে আপনি জানেন দ্বিতীয় দিনের মতো পলিটিক্যাল পার্টি লিডারদের সাথে আমাদের চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনূসের মিটিং হয় এবং এই মিটিংয়ের মূল যে থিমটা ছিল যে এই পার্টিগুলো আসলেন, পার্টির যে লিডাররা তারা স্যারকে, প্রফেসর ইউনূসকে সমর্থন জানিয়েছেন ইলেকশন নিয়ে। কেউ স্যার আবারও জানিয়েছেন যে তিনি ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে করবেন এবং 30শে জুনের ওই পারে যাবে না, ইলেকশনটা 30শে জুনের মধ্যে হবে, উনি আবারও জানিয়েছেন এবং এতে সবাই সন্তোষ প্রকাশ করেছেন। আরো একবার যাবো আমি ভাস্করের কাছে। ভাস্কর, একদিকে যখন দেশ জুড়ে এই ধরনের টালমাটাল পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে শফিকুল আলম তিনি বলছেন যে ডিসেম্বর থেকে 30শে জুনের ওই পারে আর যাবে না, 30শে জুনের মধ্যেই বাংলাদেশের নির্বাচন, এবং পাশাপাশি আওয়ামী লীগ ইস্যুতেও মন্তব্য করছেন তিনি। দেখো নানা, এই নির্বাচনের বিষয়টা নিয়ে রীতিমতো ছেলে খেলা করছে ইউনূস এর অন্তর্বর্তী সরকার। তার কারণ একটা অন্তর্বর্তী সরকারকে নিয়ে আসা হয়েছিল যে তারা এসে স্বাভাবিক পরিস্থিতিটাকে স্বাভাবিক করবে এবং একটা নির্বাচন সংগঠিত করবে। এই নির্বাচন সংগঠিত করতে এতটা সময় লাগছে কেন? তারা সংস্কারের নাম করে যে কাজগুলো করছে সে তো বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে। তার কারণ মোহাম্মদ ইউনূস তার বিরুদ্ধে থাকা সমস্ত রকম যে অভিযোগগুলো ছিল, মামলাগুলো ছিল, সবগুলো থেকে তিনি নিজেকে খালাস করে নিয়েছেন। পাশাপাশি তিনি যে কাজগুলো করেছেন এখনো পর্যন্ত, তাতে বাংলাদেশের কোনো সংস্কার এখনো এতটুকু পর্যন্ত হয়নি। বরঞ্চ তিনি যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন সেটা কোনোটা দেশ বিরোধী হয়ে উঠছে। অর্থাৎ বাংলাদেশের সেনা বলছে যে ওই ব্লাডি করিডোর যাকে বলা হচ্ছে সেটা অত্যন্ত বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য ক্ষতিকারক হয়ে উঠবে। সরকারি চাকরিজীবীরা তারা বলছেন যে সিদ্ধান্ত নিচ্ছেন তাতে আমাদের পেটে লাথি মারা হচ্ছে। একটার পর একটা শিল্প বন্ধ হয়ে যাচ্ছে, তার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা নেই মোহাম্মদ ইউনূসের। তো স্বাভাবিকভাবেই তারা যে নির্বাচনের এই গালগপ্প করছে, এই গালগপ্প যে বাংলাদেশের সাধারণ মানুষ বুঝতে পারছে বা খুব ভালো চোখে নিচ্ছে না তা কিন্তু বোঝা যাচ্ছে। এরপর যদি এমনটা হয় যেভাবে গত বছর 5ই আগস্ট আমরা দেখেছিলাম শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছিল, ঠিক সেইভাবেই এই মোহাম্মদ ইউনূসকে তার সিংহাসন থেকে নামিয়ে বাংলাদেশের মানুষ যদি তার পেছনে ধাওয়া করে এবং তারপর এই ইউনূস যদি প্রাণ বাঁচাতে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যান যেখান থেকে তিনি এসেছিলেন এই অন্তর্বর্তী সরকার গড়ার জন্য, সেখানে তাহলে অবাক হবার
কোনো কারণ থাকবে না। এবং নির্বাচন তারপর কতটা হবে এবং সেক্ষেত্রে সেনার কি ভূমিকা হবে তখন কিন্তু সেটা আরো বেশি গুরুত্ব পেয়ে যাবে সানা। একেবারেই ভাস্কর, অর্থাৎ যে বিষয়টা আমরা আগেও বলছিলাম বারংবার, আন্তর্জাতিক স্তরে তো বটেই, ঘরে বাইরে এবং মানে গৃহের মধ্যে, নিজ গৃহেই এখন এই মুহূর্তে সাংঘাতিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ। একেবারেই সাংঘাতিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ ভালো নেই, অর্থাৎ যে সাধারণ মানুষের কথা যদি আমরা বলি, যারা এই আন্দোলনটা সংগঠিত করেছিল, সেদিকটা যদি তুমি দেখো যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে একটা উত্তাল তৈরি হয়েছিল, সেই কোটা আন্দোলন কোথায় গেল? সেই কোটার সিদ্ধান্ত কি হলো কেউ জানে না। যে ছাত্ররা এই আন্দোলন করলো সেই ছাত্রদের ভাস্কর একটু বিরত করছে এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী রয়েছেন টেলিফোন লাইনে। ভাস্কর, তোমার প্রশ্ন। দেবাশিস দা, এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি, একদিকে ব্যবসার পর ব্যবসা বন্ধ হচ্ছে, টেক্সটাইল কারখানাগুলো বন্ধ হচ্ছে, উল্টো দিকে সরকারি কর্মচারীরা গত দুদিন ধরে আন্দোলন শুরু করেছেন, আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাচ্ছেন শিক্ষকরা। খোদ ইউনূসের যে প্রেস সচিব তিনি পরিষ্কার জানাচ্ছেন, শফিকুল আলম, যে একটা ঘরে বাইরে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে এবং সবকিছু ভেঙে পড়েছে। কিভাবে দেখছেন? বাংলাদেশ সত্যি পলিটিক্যালি ডিস্টার্ব হয়ে গিয়েছে, ইকোনমিক্যালি ক্রিপলড, চ্যালেঞ্জড, এবং ইন টার্মস অফ ল অ্যান্ড অর্ডার বাংলাদেশের কিন্তু ল অ্যান্ড অর্ডার একদম চ্যালেঞ্জের সম্মুখীন। এই অবস্থায় কতগুলো বিষয় গুরুত্বপূর্ণ, মানে কারা দায়ী? অবশ্যই তদারকি সরকার দায়ী। তদারকি সরকারের সময়ে যে ধরনের অরাজকতা সৃষ্টি হয়েছে বাংলাদেশে, যে ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড, রাজনৈতিক হিংসা, পলিটিক্যাল কিলিং, তারপরে দমন পীড়ন, নিপীড়ন, এগুলো তো হয়েছে, পাশাপাশি হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে, এবং বিভিন্ন সময় দেখা যাচ্ছে সরকারি সম্পত্তি নষ্ট হচ্ছে। বিদেশি যারা বিনিয়োগকারী অর্থাৎ এমএনসি, তারা তো বিনিয়োগ সেখানেই করে যেখানে রাজনৈতিক স্থিতিশীলতা থাকে এবং জানমালের নিরাপত্তা থাকে। সুতরাং সেটা দিতে ব্যর্থ বাংলাদেশের সরকার এখন, এই জন্য বিদেশিরা প্রক্রিয়া নিচ্ছে। আর বিদেশি বিনিয়োগ সেখানে হয় যেখানে আর্থিক প্রবৃদ্ধিটা পজিটিভ থাকে। বাংলাদেশ এখানে নেগেটিভ, 7.7 উপর ছিল আর্থিক প্রবৃদ্ধি, এখন 3.5 নেমে এসছে। দ্বিতীয়ত হচ্ছে আর্থিক যে দুরবস্থার একটা কারণ হচ্ছে যে রাজনৈতিক বাংলাদেশের পলিটিক্যাল কালচার আমরা একটা দেখেছি যে হরতাল, কারফিউ, এটা খুব মানে যতবারই হয়েছে, 90 দশকে প্রচুর হয়েছে, তারপরে হয়েছে, এবং আর্থিক প্রবৃদ্ধিটা কমে যায় এবং সেখানে সাধারণ যে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়, সেটা বাংলাদেশে হচ্ছে রাজনৈতিক হিংসার জন্য। তৃতীয়ত বৈদেশিক মুদ্রার যে সঞ্চয় ভান্ডার কমে এসছে বাংলাদেশে, এটা একটা কারণ। চতুর্থত হচ্ছে নতুন কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না এবং বেতন বৃদ্ধির যে আন্দোলন চলছে দীর্ঘদিন ধরে, সেটা হচ্ছে না, তাই শিক্ষকরা মাঠে নামছেন। পঞ্চমত যে কারণটা, সেটা হচ্ছে বাংলাদেশে মানে এখন দেখবেন রেমিটেন্সের থেকে একটা আয় হয়, মানে প্রবাসীদের, বাংলাদেশের যে সমস্ত প্রবাসীরা বাংলাদেশের মানে বাইরে থেকে কাজ করে টাকা পাঠান, সেই সংখ্যাটা কমে গেছে। ষষ্ঠত যেটা, সেটা হচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরি গুলো লক আউট হয়ে যাচ্ছে এবং ক্লোজ করে দিচ্ছে এদের মানে ব্যবসা, কারণ হচ্ছে তারা বাইরে এক্সপোর্ট করতে পারছে না, অভ্যন্তরীণ বাজারে চাহিদা কম। কারণ ঢাকার যে বুড়িগঙ্গা নদী আসে তার দুপার, একটা কালীঘাট, একটা সদরঘাট, কালীগঞ্জ সদরঘাট, দুপাশে প্রচুর যেমন প্রাথমিক যে মানে গার্মেন্টস ফ্যাক্টরি গুলো ছিল সেগুলো এফেক্টেড। টাঙ্গাইল বা ঢাকার উত্তর অংশে মিরপুর, সে অঞ্চলে বিপুল সংখ্যক গার্মেন্টস ফ্যাক্টরি আছে। নারায়ণগঞ্জ মানে যমজ শহর বলা হয় ঢাকাকে, সেই শীতলক্ষা নদীর তীরে প্রচুর গার্মেন্টস ফ্যাক্টরি আছে নারায়ণগঞ্জ শহরে। এগুলো বেশিরভাগই মুখ থুবড়ে পড়ছে, কারণ অচল অবস্থা এবং সরকারের কোনো নির্দিষ্ট নীতি নেই এক্সপোর্ট ইম্পোর্টের। ফলত বাংলাদেশে এই অচল অবস্থার ফলে যারা চাকরিজীবী মানুষ এবং যারা শিক্ষক, তারা অনিশ্চয়তার সম্মুখীন হচ্ছে। তারা ভাবছে যে আমাদের অর্থনৈতিক ভবিষ্যৎ কি হবে। এবং বাংলাদেশে যে মানে মোহাম্মদ ইউনূসের যে প্রেস উপদেষ্টা, তিনিও ভালো করেই জানেন যে তিনি এই বিবৃতি দিয়ে একটা পিঠ বাঁচাতে চাইলেন ঘরে বাইরে বিপদ, কিন্তু ঘরে বাইরে বিপদটা তো তৈরি করেছেন তার মুখ্য উপদেষ্টা। সুতরাং তাকে সজাগ হতে হবে, কিন্তু সে সজাগ নয়। তিনি নিজের যে পার্সোনাল ইন্টারেস্ট গুলো ফুলফিল করছেন, নিজের যে ঋণ মকুব মানে খেলাপি করেছেন সেগুলো মকুব করার চেষ্টা করছেন। তিনি আগামী 10 বছর ট্যাক্স দেবেন না সেটা নিশ্চিত করেছেন। যে টাকাগুলো গ্রামীণ ব্যাংক থেকে সরিয়েছেন সেই টাকা ফেরত দিচ্ছেন না, এবং মানে তিনি নির্বাচনকে লিঙ্গারিং করে কি হচ্ছে, যেটা হচ্ছে অগণতান্ত্রিক শক্তিগুলোকে প্রশ্রয় দিয়ে বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি করে তিনি দেশটাকে নষ্ট করে, এবং বিদেশি শক্তি যারা রয়েছে তাদেরকে মানে আগমন ঘটিয়েছেন সেখানে। চট্টগ্রাম বন্দর লিজে দিয়ে দেওয়ার চেষ্টা করছেন, মংলা বন্দর বিদেশি শক্তিকে লিজে দেওয়ার চেষ্টা করছেন, চায়নাকে নিয়ে এসেছিল লালমনিরহাটে এয়ারস্ট্রিপ তৈরি করার ক্ষেত্রে। পাশাপাশি যেটা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশে
এখন যে নীতিগুলো নিচ্ছে সরকার, সেটা সামরিক বাহিনী জানে না। কখনো তিনি মানে মানবিক করিডোর তৈরি করার কথা বলছেন, কখনো বলছেন তিনি তুরস্কের সাথে সম্পর্ক করবো, পাকিস্তানের ISI কে এখানে নিয়ে এসে ট্রেনিং দেবো। ফলে এই যে একটা কোথাও একটা বিরোধ, সামরিক বাহিনীর সাথে মানে তদারকি সরকারের বিরোধ, জনগণ যে প্রত্যাশা নিয়ে তদারকি সরকারকে ভেবেছিল কাজ করবে তাদের জন্য, সেই তদারকি সরকার প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হচ্ছে। এই সব মিলিয়ে একটা অসন্তোষ ধূমায়িত হয়েছে বাংলাদেশে। একদম একদম, অসংখ্য ধন্যবাদ দেবাশিস দা আপনাকে। সাহানা। একেবারে ভাস্কর, তোমাকেও ধন্যবাদ জানাই। অন্যদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী ছিলেন 24/9-এ, তাকেও ধন্যবাদ জানাই।